সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর একটা খুব পপুলার উপন্যাস। আমি পড়িনি, আমার মা পড়েছে, আমার মায়ের খুব প্রিয়। তো আশাপূর্ণা দেবী যে প্যাটার্নে লিখতেন বা যে জড়ে উনি লিখতেন, সেই জড়েরই কিছুটা আধুনিক এবং মডিফাইড ভার্সন হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্য। এবার সুচিত্রা ভট্টাচার্যের পরেও এখনকার সময়ে যে ওই জড়টায় লিখছেন এবং খুব সাকসেসফুলি এক্সিকিউট করছেন ওই জড়টাকে, তিনি হচ্ছেন অর্পিতা সরকার। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। নিউটনের কালার সাইকেলের মতো, অর্থাৎ মৌলিক যে রং ওই কটাই থাকবে, তারপরে এটার সঙ্গে ওটা মিলিয়ে যাই ইচ্ছা করুন না কারণ মৌলিক রং ওই কটাই থাকবে। ঠিক আমার মনে হচ্ছে যে সাহিত্যে জড় ও মৌলিক ওই কটাই থাকবে। এই জন্য আমরা দেখি যে এখন আপনারা যে ধরনের লেখা দেখছেন বা আমি যে ধরনের লেখা দেখছি, এই প্রত্যেকটা অ্যাকচুয়ালি আগে কখনো কখনো কোথাও না কোথাও ইউজ হয়েছে, তারপর সেটাকে মডিফাইড, অ্যাডভান্সড এইরকম একটা ফর্মে এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি এই জন্যই অর্পিতা সরকারের উদাহরণটা প্রথমে দিলাম, তার কারণ ওনার মাস রিচটা এতটাই বেশি, ওটা দিয়ে বোঝালে আমার বোঝাতে সুবিধা হবে। তো এরকমই আরেকটা জ্বর, বিজ্ঞানের ইতিহাস, শিল্পের ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে কালচার করতেন হচ্ছে নারায়ণ সান্যাল মহাশয়। উনার লেখা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন উনার একটা নির্দিষ্ট জ্বরে উনি লিখতেন এবং সাকসেসফুলি লিখতেন। এবার এখনকার সময় ওই জ্বরে কে লেখেন? আমি একজনকে খুঁজে পেয়েছি অন্তত, যিনি এখনকার সময় ওই জ্বরটাকে বাংলা সাহিত্যে রিপ্রেজেন্ট করছেন। বিজ্ঞানের ইতিহাস, শিল্পের ইতিহাস, এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছেন এবং সেটাতে দাপটের সঙ্গে এবং সাকসেসফুলি ভালোভাবে একটা উপন্যাস খাড়া করার ক্ষমতা তিনি রাখেন। আমি চাকা ঘোরার আগে যখন পড়েছিলাম এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারিনি, কিন্তু এবার আমি রিয়েলাইজ করেছি। আমার অর্পিতা সরকার উদাহরণ দেওয়ার কারণটা আমি ব্যাখ্যা করলাম, কারণ ওটা দিয়ে বললে বোঝাতে সুবিধা হবে। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা, শূন্য দৃশ্যমানতা, মৈত্রী রায় মৌলিক, আনন্দ পাবলিশার্সের বই, এমআরপি 300 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে ওই 140 142 ওরকম টাইপের কিছু একটা। যদি পুরোটা খুলে দেখাই, বইটা এরকম দেখতে, এবং বইটার যদি এখানে একটা জ্যাকেট মতন দেওয়া আছে এবং কভারটা যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন কিছুটা ক্রাশ করে পড়ছে, একটা এয়ারক্রাফট বা কিছু একটা। শূন্য দৃশ্যমানতা, এই ধরনের বাংলা আমরা সচরাচর ব্যবহার করি না। এটার মানে হচ্ছে জিরো ভিজিবিলিটি, অর্থাৎ কোনো কিছু দেখা যাচ্ছে না। এটার সঙ্গে উপন্যাসটার যোগাযোগ রয়েছে। এইবার হচ্ছে মোটামুটি গল্পটা কি নিয়ে। গল্পটা হচ্ছে মেজর ইউরি গ্যাগারিন, রাশিয়ান কসমোনট, ইনি প্রথম স্পেসে গেছিলেন। তার এরপরে তার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশায় এই লিটারেচার গ্যাপটাকে এক্সপ্লয়েট করে, ওই কনফ্লিক্টটাকে ইউজ করেই কিন্তু এই পুরো লেখাটা রয়েছে, উপন্যাসটা রয়েছে। এবং এর সাথে রয়েছে হচ্ছে ইউরি গ্যাগারিনের প্রিপারেশন। স্পেসে তো এইভাবে যাওয়া যায় না, তার একটা প্রিপারেশন লাগে। এন্টায়ার প্রিপারেশন কিভাবে হয়েছিল, এই পুরো জিনিসটা এই বিষয়ে এই উপন্যাসের মধ্যে উঠে এসছে। এবারে পজিটিভ কি কি? উপন্যাসের অ্যাজ সাচ কোনো নেগেটিভ নেই। পজিটিভ হচ্ছে প্রথমত ইউরি গ্যাগারিনের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা কেউ ঠিকভাবে কিছু জানতাম না, অন্তত আমি জানতাম না। এর বড় কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমাদেরকে পড়ানো হয় ওয়ান লাইনার করে, যে ভাস্কো ডা গামা এসছিল পর্তুগাল থেকে কালিকটে। কেন, কি? ভাস্কো কিন্তু একবার আসেনি, ও সেকেন্ড টাইম এসেছিল এবং সেই সময় ও বেসিক্যালি মেন কাজটাও করেছিল। কেন এসেছিল, কি কারণ, কি বৃত্তান্ত কিছু জানা নেই, শুধু এক লাইন লেখা যে 1498 কালিকটে এসেছিল। এইরকমভাবে মেজর ইউরি গ্যাগারিনের সম্বন্ধে আমাদেরকে বলা আছে। আমরা নামটা জানি, অনেকেই জানি না ওর নামে মেজর কেন ব্যবহার করা হয়। তার কারণ উনি ছিলেন রাশিয়ান আর্মির একজন অফিসার এবং ডেজিগনেশন উনি মেজর ছিলেন। তখন রাশিয়া ঠিক করেছিল স্পেসে পাঠানোর জন্য আর্মি থেকে কিছু লোককে সিলেক্ট করে ট্রেন করে পাঠানো হবে। ইউরি গ্যাগারিন সিলেক্টেড হন, তার কারণ হচ্ছে ওনার হাইট অ্যাভারেজ রাশিয়ানদের তুলনায় একটু কম ছিল। ওরা যে স্পেস ক্রাফটটা ডিজাইন করেছিল, সেই স্পেস ক্রাফটটা ওই হাইটের জন্য উপযুক্ত। তার থেকে বেশি হাইট হয়ে গেলে ওদের অক্সিজেন সিলিন্ডারের ডিজাইনে একটু সমস্যা হচ্ছিল। তো মেজর ইউরি গ্যাগারিনের হাইট কম থাকার জন্য উনি সিলেক্টেড হন, উনি স্পেসে যান। তার আগে ওরা লাইকাকে পাঠিয়েছিল কুকুর, সেটাও আমরা জানি, এবং লাইকা একজন একটা পথ কুকুর ছিল, রাস্তার কুকুর ছিল, বিকজ ওরা চেয়েছিল যে সে মানে তার স্টাউটনেস বেশি থাকবে, বাড়ির কুকুরদের ওইটা থাকে না, সেই জন্য। এরপরে হচ্ছে মেজর ইউরি গ্যাগারিন রেড আর্মির হয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তার কন্ট্রিবিউশন বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তার অবস্থা কি ছিল, তার পরিবারের অবস্থা কি ছিল, নাৎসি জার্মানি যখন রাশিয়া অ্যাটাক করে, এই পুরো বিষয়টা এইখানে মূল হিসাবে উঠে এসছে। এবং ওই জায়গাগুলো ইউরি গ্যাগারিন কিন্তু একটা ডিনায়াল মোডে ছিলেন। উনি কিন্তু খুব হ্যাপিলি স্পেসে যেতে চাননি। এই জায়গাটা কিন্তু আমি অন্তত জানতাম না।
ওনাকে নিয়ে অনেক কিছু মানে ধরুন টেক্সট বইগুলোতে যেভাবে লেখা হয় তাতে মনে হয় লোকটা খুব খুশি হয়ে চলে গেছে, তা কিন্তু নয়। এখানে ৩ জনের আপনারা কনভারসেশন পাবেন। এন্টায়ার উপন্যাসটা একটা কনভারসেশন ফরম্যাটে লেখা রয়েছে এবং এই কনভারসেশন গুলোর মধ্যে দিয়েই এই ৩ টে চরিত্র তাদের ব্যাকড্রপে চলে যাবে এবং ব্যাকড্রপ নিয়ে আলোচনা করবে। কি পরিস্থিতিতে তারা এই জায়গায় এলো এবং রাশিয়া এবং আমেরিকার ওই ৫০-৬০ এর দশকে একটা যে এই স্পেস রিসার্চ নিয়ে একটা যে কোল্ড ওয়ার চলতো, এই পুরো বিষয়টা এখানে চলে এসছে। কারণ রাশিয়া স্পেসে যাওয়ার পরপরই আমেরিকা কিন্তু তাদের চাঁদে যাওয়ার এই ব্যাপারটাকে অ্যানাউন্স করে দেয়। তখন রাশিয়াকে হারাতে হবে। এবার স্পেসে যাওয়া এখানেও একটা খুব ভেগ ব্যাপার-স্যাপার রয়েছে। তার কারণ স্পেস মানে কি সেটা কেউ জানে না। সম্ভবত স্পেসে যাওয়া বলতে যেটা মিন করেছিল সেই সময় রাশিয়া, সেটা হচ্ছে যে এসকেপ ভেলোসিটিতে গিয়ে এই গ্র্যাভিটিটাকে ক্রস করে যাওয়া, এই অবধি। এবং তারও পরে ওদেরকে প্রেশারাইজ করে আরো কিছু জিনিস করাতে বলা হয়েছিল, সেগুলো আমি অতটা বলছি না। আপনারা যখন বইটা পড়বেন তখন বুঝতে পারবেন যে কি ভয়াবহ ছিল সেই রাশিয়ান গভর্নমেন্টের প্রেশার বা রাশিয়ার রাষ্ট্রের প্রেশার, যেটা ইউরি গ্যাগারিনরা কিন্তু ভালোভাবে নেয়নি। এবং উনার শেষটা উনি এয়ারক্রাশে যখন মানে উনি মারা যান, এটা নিয়েও কনফিউশন রয়েছে। কেউ বলেছে রাশিয়া মানে আমেরিকার চক্রান্ত, কেউ বলেছে উনি গোপনে আমেরিকায় জয়েন করে গেছিলেন, আমেরিকা স্পেস রিসার্চের সঙ্গে হেন তেন অনেক কিছু কনফিউশন রয়েছে। এইগুলোরই সেই রহস্যটাকেই ব্যবহার করে এই উপন্যাসটা লেখা হয়েছে। এবং উপন্যাসটার যেটা সবচেয়ে ভালো দিক, এই লেখিকা যেটা করতে পারেন, বিজ্ঞানের ইতিহাস, স্পেস রিসার্চের ইতিহাস, সেটাকে উনি উপন্যাসে নিয়ে এসছেন এবং এর পড়াশোনার দিকটাও যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। আমার এই বইটা কিন্তু দুরন্ত লেগেছে এবং এই লেখিকার আমি সেকেন্ড বই পড়লাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং যথার্থভাবেই নারায়ণ সান্যালের প্রকৃত উত্তরসূরি বলে আমার মনে হচ্ছে মৈত্রী রায় মৌলিককে। আমি এই বইগুলো তো আমার বেস্ট রিড ভিডিও বানানোর পর পড়ছি, এবার আবারও একটা বেস্ট রিড শুট করা আমার পক্ষে সম্ভব না, সেটা উচিত হবে না। তো আমি যেটা ভাবছি, যদি সাফিসিয়েন্ট বই পেয়ে যাই কলকাতা বইমেলার আগে, অ্যাটলিস্ট ৫টা যেগুলো ভালো লাগছে, তাহলে একটা মিনি বেস্ট রিড আমি হয়তো শুট করব, যেটাতে ওই কটা বইয়ের নাম আমি বলে দেবো এই জন্য, এখন তাহলে আপনারা ওইটা দেখে একটা কেনার একটা গাইডেন্স পাবেন। আর আপনারা তো ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো দেখেন না, দেখেন হচ্ছে অনেকগুলো বইয়ের ভিডিও, সুতরাং সেটাও আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। তো মিনি বেস্ট রিডের আমি একটা প্ল্যান করছি, দেখা যাক কতদূর কি হয়। আর যেটা বলার, যে একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের, যেখান থেকে আপনারা পুরনো বই রিসাইকেল করতে পারেন। গ্রুপের নিয়মগুলো দেখে নেবেন, হ্যাপি বুকসেল বইটার গ্রুপটার নাম, বইয়ের নয়। চাইলে জয়েন করতে পারেন, আমি ডেসক্রিপশনে ফার্স্ট লাইনে দিয়ে দেবো। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।